This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, রোজ এই সময়টায় আপনাদের সঙ্গে যখন কথা বলি তখন মূলত বিভিন্ন বিষয়গুলো যেগুলো রাজ্যে ঘটছে, দেশের মধ্যেও ঘটছে, সেগুলোর বিচার বিশ্লেষণ করি। নিজেদের দৃষ্টিভঙ্গির থেকে কীভাবে সেটা আপনার বা আমাদের জীবনকে কোথাও গিয়ে প্রভাবিত করছে, কীভাবে আমরা কোথাও ঠকছি বা কোথাও লাভবান হচ্ছি, এগুলোই সচরাচর আলোচনা করি, আলাপ আলোচনা এই চলে আর কি। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই ব্যাপারটা একটু অন্যরকম এই জন্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে কথা বলার সত্যি খুব একটা আগ্রহ নেই। দেখুন, কালকে আপনাদের সঙ্গে যখন বসেছিলাম তখন মুখ্যমন্ত্রীর এই চোট নিয়ে, তখন সদ্য তিনি চোট পেয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেই নিয়ে আপনাদের সাথে কথা বলতে শুরু করেছিলাম। এবং অ্যাকচুয়ালি কোনো আলাপ আলোচনার ব্যাপার নয় বা বিশ্লেষণ নয়, আপনাদের কাছে আপডেট দিচ্ছিলাম কিভাবে তিনি আঘাতটা পেয়েছেন, কিভাবে তাকে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে, কীভাবে তারপর বাড়ি চলে গেলেন, এই বিষয়গুলো আপনাদের সামনে জাস্ট তুলে ধরছিলাম আর কি। মুখ্যমন্ত্রীর এই চোট পাওয়া, এই বিষয়টা কখনো আলাপ আলোচনার বিষয়বস্তু হতে পারে না। আমার আলাপ আলোচনার বিষয়বস্তু একদমই নয়, বিশ্লেষণের বিষয়ই না। এটার মধ্যে আলাদা করে বিশ্লেষণ করার কিছু থাকতেই পারে না। এবং সবথেকে বড় কথা, এটা একদম একটা অনভিপ্রেত বিষয়। আপনাদের কালকে বলছিলাম, এটা আমাদের সবার কাছে এটা অত্যন্ত অনভিপ্রেত বিষয়। যে কোনো মানুষের, তিনি চোট পান, তিনি আহত হন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে ট্রিটমেন্ট করা হয়, এই বিষয়গুলো আমরা চাই না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটা আমরা চাই। ঠিক একইভাবে এটাও অনভিপ্রেত বিষয় যে মুখ্যমন্ত্রীর চোটটা নিয়ে চারপাশের যে আলোচনাটা শুরু হলো, সেই শুরু করার জায়গাটা, দরজাটা হাট করে যেভাবে খুলে গেল, সেই বিষয়টা আজকে সেটা নিয়েই কথা তো বলতেই হবে। কিছু কথা ওটা নিয়ে না বললেই নয় আর কি, এটা বুঝতেই পারছেন আপনারা। এবং সত্যি কথা বলতে কি, ওই বললাম যে এটা কিন্তু ভেবে দেখার, সত্যি খুব ভালোভাবে বুঝে নেওয়ার দরকার আছে যে মুখ্যমন্ত্রীর চোটকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার সূত্রপাতটা কীভাবে হলো এবং কেন হলো, কাদের জন্যে হলো, কারা এইভাবে একটা বিষয়কে, যেটা সচরাচর এরকম বিশ্লেষণ বা সেটা নিয়ে কাটাছেঁড়ার বাইরে থাকা উচিত, সেটা কেন ওই কাটাছেঁড়ার টেবিলে উঠলো। এমনিতে মুখ্যমন্ত্রীর চোট কীভাবে লাগলো তার কারণ কিন্তু অনুসন্ধান সাপেক্ষ, ইনভেস্টিগেশন হবে আর কি। এবার এই ইনভেস্টিগেশন শব্দটা ফৌজদারিতে রয়েছে, চিকিৎসাতেও রয়েছে। মুখ্যমন্ত্রীর চোটের ফৌজদারি তদন্তের প্রয়োজন রয়েছে কিনা, সেটার সেরা বিচার বা বিচারক তিনি তো মুখ্যমন্ত্রী নিজেই, তিনিই করবেন, কারণ তিনি প্রশাসনের প্রধান। তিনিই ঠিক করবেন যে এটার ওই ফৌজদারি ইনভেস্টিগেশন হওয়া দরকার কিনা, কতটা হওয়া দরকার, সেটা তিনি জানেন। আর মেডিকেল ইনভেস্টিগেশনের দিকটা, সেটা নিশ্চয়ই মেডিকেল বোর্ড দেখছে। দেখুন, আমরা তো দেখেছি যে মাথার ওপরে চোট রয়েছে, কপালে, নাকে, কপালে 3টে সেলাই পড়েছে, নাকে 1টা, এগুলো আমরা দেখতে পেয়েছি। তখন ওই রক্তাক্ত ছবিগুলো দেখেছি, তারপরে এই সেলাই ঠেলাইয়ের বিষয়গুলো পড়ে জেনেছি। এবার ভেতরে কি চোট রয়েছে তার জন্য স্ক্যান হয়েছে, চিকিৎসকরা অন্য পরীক্ষাও করে দেখবেন। তৃণমূল নেত্রী কেন পড়ে গেলেন, মাথা ঘুরে পড়ে গেলেন, নাকি পা পিছলে, নাকি ধাক্কা খেয়ে, অনেকগুলো প্রশ্ন, জানেন তো। আমি খুব সহজে পরপর আপনাদের সামনে এই প্রশ্নগুলো বলে গেলাম। এত সহজে প্রশ্নগুলো করার ফলে আপনাদের মনে হতে পারে প্রশ্নগুলো খুব সহজ, কিন্তু সত্যি কথা বলতে কি, যত সহজে এই প্রশ্নগুলো করলাম, উত্তর অত সহজে দিতে পারবো না। কারণ উত্তর দেওয়া যাদের দায়িত্ব, তারাই তো উল্টে একটা অদ্ভুত, গতকাল রাত্রির থেকে একটা অদ্ভুত বিতর্ক তৈরি করে দিয়েছেন, একটা অদ্ভুত ধোঁয়াশা তৈরি করে দিয়েছেন, একটা ধাঁধা। এসএসকেএমের ডিরেক্টর, এই যে যারা এই গোটা বিষয়টা দায়িত্ব নিয়ে করলেন, তাদের মধ্যে মুখ্য চরিত্র হয়ে দাঁড়িয়েছেন। মুখ্যমন্ত্রীর মধ্যে একজন মানুষের চোট আঘাত নিয়ে এই যে অহেতুক এবং অনভিপ্রেত একটা বিতর্ক তৈরি হলো, তার খুব দরকার ছিল কি? Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall
within the vicinity of her home due to some push from behind. Had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. 3 stitches has been applied on forehead and 1 on nose. She will again be assessed tomorrow and subsequent treatment will be decided accordingly. গতকাল রাতে যেটা শোনাচ্ছিলাম আর কি, এটা গতকাল রাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন চিকিৎসা করিয়ে এসএসকেএম হসপিটাল থেকে বাড়ি চলে গেলেন, তারপরে এই প্রথম হেলথ বুলেটিন যেটা এই হসপিটালের ডিরেক্টর মণিময় ব্যানার্জি পড়ে শোনান। কীভাবে জখম হলেন মুখ্যমন্ত্রী, এটা নিয়ে তো সবাই তখন মানে প্রাথমিক উৎকণ্ঠার জায়গাটা কেটে গেছে। মুখ্যমন্ত্রী চিকিৎসা করিয়ে ওই হুইল চেয়ারে বসে গাড়িতে উঠেছেন, নিজের গাড়িতে করে বাড়ি ফিরে গেছেন, ফলে সবাই তখন একটু ধাতস্থ হয়েছেন যে না, স্থিতিশীল আছেন। কিন্তু তারপরেই তো এই প্রশ্নটা উঠেছিল যে পড়ে গেলেন কীভাবে আঘাতটা লাগলো। আর তার জবাব দিতে এলেন ওই বুলেটিন পড়ে মণিময় ব্যানার্জি। জবাব তো যা দিলেন তাতে অনেক উল্টে আরও মানে ও প্রশ্ন তৈরি হয়ে গেল আর কি। হ্যাঁ, এই এসএসকেএমের ডিরেক্টর কি বললেন খেয়াল করে দেখুন। মানে প্রথমে যেটা বললেন, পুশ ফ্রম বিহাইন্ড, মানে পেছন থেকে ধাক্কা। মণিময় বন্দ্যোপাধ্যায়ের এই একটা কথা 1000টা প্রশ্নের জন্ম দিয়ে দিয়েছে। এবং সবথেকে বড় কথা, যে প্রশ্নটা সবথেকে বেশি মানে খোঁচা দিচ্ছে সেটার মধ্যে তো অনেক কিছু মানে থাকতে পারে, অনেক রহস্য লুকিয়ে থাকতে পারে। সোজা বাংলা তিনি বললেন পুশ ফ্রম বিহাইন্ড। একদম বাংলা করলে গোটা ব্যাপারটার মধ্যে কিছু কিছু ইংরেজি কথা জানেন তো খুব জটিল শুনতে লাগে আর কি। শশী থারুর যখন ইংরেজি বলেন সেগুলোকে নাকি অনেকে বলেন খুব জটিল, সহজবোধ্য নয়। বাংলাতেও মাঝে মধ্যে খেয়াল করে দেখবেন এই ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী, অত্যন্ত বিদগ্ধ মানুষ, শিক্ষিত, তিনি যখন বাংলা বলেন না মাঝে মধ্যে খুব জটিল করে বাংলাটা বলেন, ধরতে পারবেন না চট করে। কিন্তু এই যে ইংরেজিটা মানে ঘুরিয়ে পেঁচিয়ে বললে সোজা বাংলাও জটিল লাগে, কিন্তু এই যে ইংরেজিটা বললেন বিজাতীয় ভাষা, কিন্তু সেটা তো একদম জলের মতো সহজ। এর মধ্যে কোনো লুকোনো ছাপা ভুল বোঝার জায়গা কিচ্ছু নেই। পুশ ফ্রম বিহাইন্ড, পেছন থেকে ধাক্কা, তার ফলেই আঘাত। এবার তাহলে তো প্রশ্নটা আসবেই, ধাক্কাটা দিল কে? লেগেছে তো বুঝলাম, দিলটা কে? দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান। তিনি ছাড়া এ রাজ্যের জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা একমাত্র পান হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শোনা গেল মুখ্যমন্ত্রী যখন আঘাত পান তখন কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। ময়নাগুড়ির সভা সেরে কলকাতায় ফিরে ওই কালীঘাটে তৃণমূল নেত্রীর যেটা দলীয় দফতর, সেখানেই গিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘরে ছিলেন। এবার দুর্ঘটনার খবর পেয়ে অভিষেকই মুখ্যমন্ত্রীকে নিয়ে হাসপাতালে ছোটেন। কিন্তু সে যাই হোক, যতদূর সম্ভব ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই বাড়িতে তারপরে ঘটনার সময় কম করে 20-22 জন পুলিশ কর্মী ছিলেন। এবার তারা যে ঘরের মধ্যে সবাই হাজির থাকবেন, সারাক্ষণ ঘিরে থাকবেন এরকম না, ঘরের মধ্যে কেনই বা থাকবেন। কিন্তু কেউ যদি মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারেন তাদের প্রতিক্রিয়াটা তো অন্যরকম হবে। একজনও কেউ টের পেলেন না। খুব দ্রুত এসএসকেএমের ডিরেক্টর কিন্তু বুঝতে পেরেছিলেন যে তার বিবৃতি অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে, অনেক প্রশ্ন। আমাদের মধ্যে প্রশ্নগুলো যখন, বিশ্বাস করুন কালকে রাত্রে যখন ওই বিবৃতিটা পেলাম না, খুব সহজ সরল বিবৃতিটা আপনাদের সামনে তুলে ধরার আগে 50 বার ভেবেছি, কারণ কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম একটা বিবৃতি আসছে। এটা তো অনেক বড় একটা প্রশ্ন, অনেক বড় একটা রহস্যের দিকে ঠেলে দিচ্ছে। একটা ষড়যন্ত্রের থিওরি তৈরি হয়ে যেতে পারে গোটা ব্যাপারটায়। মুখ্যমন্ত্রীকে পেছন থেকে কেউ ঠেলে দিয়েছেন, তাতে তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। ভাবতে পারছেন এই একটা শব্দবন্ধের কি ভয়ানক অভিঘাত, কত বড় প্রশ্ন হয়ে যায় গোটা ব্যাপারটা। কীভাবে লোকজন এটাকে ব্যাখ্যা করতে পারে, এটা যে কেউ বলতে পারেন। কারণ এই জন্যে যে মুখ্যমন্ত্রীর শরীর সংক্রান্ত এইরকম একটা বয়ান যখন হসপিটালের ডিরেক্টর দিচ্ছেন, তিনি তো অনেক ভেবে চিনতে বুঝে টুঝেই দিচ্ছেন। লেখা পড়ে দিলেন, মানে লেখাটা তৈরি করা হয়েছে তার আগে, এই লেখা তৈরি করার সময় অনেকে থাকে, সেইটা যখন পড়ে তিনি বলছেন, এটাই বোঝাতে চেয়েছেন তো। আমরা নিজেরা পাজল ছিলাম, বিশ্বাস করুন। অনেক ভেবে, অনেকবার শুনে, অনেকবার ক্রস চেক করে তারপর আপনাদের সামনে এই গোটা বিষয়টা তুলে ধরেছিলাম। এবার যে জায়গাটা আমাদের খটকা লেগেছিল সেই জায়গাটার থেকেই সম্ভবত বুঝতে পেরেছিলেন মণিময় বন্দ্যোপাধ্যায় যে এটা বোধহয় একটু ব্যাপারটা আরও জটিলতার দিকে এগোচ্ছে। প্রথমটা কেন লিখেছিলেন জানি না, কিন্তু জটিলতার দিকে এগোচ্ছে এটা যখন মোটামুটি বুঝতে পেরেছেন তখনই সম্ভবত তিনি বয়ানটা বদল করার দিকে এগোন আর কি। আমাদের জানিয়েছিলেন তারপর যে
হাসপাতালে চিকিৎসা চলাকালীন মুখ্যমন্ত্রী নাকি তাদের জানিয়েছিলেন যে আঘাত লাগার একটা সেন্সেশনাল, মানে তিনি যে মুহূর্তে পড়ে গেছিলেন তার আগে একটা পেছন থেকে ধাক্কা লাগার মতো একটা সেন্সেশন হয়েছিল, একটা অনুভূতি তার মধ্যে তৈরি হয়েছিল। কেউ ধাক্কা দেয়নি, কিন্তু পেছন থেকে ঠেলা দিলে যেরকম অনুভূতি হয় সেই রকমই একটা অনুভূতি হয়েছিল। প্রশ্নটা হচ্ছে, যদি এতটা বিশদে মুখ্যমন্ত্রী বলে থাকেন তাহলে তিনি এরকম সোজাসাপটাভাবে যেটা লিখলেন তার মানে তো অন্যরকম। পুশ ফ্রম বিহাইন্ড, এত সহজে এত বড় একটা কথা লিখে দিলেন। এমনিতে ডাক্তাররা দেখুন যে কোনো সময় বোঝানোর সময়, আপনার আমার বাড়িতেও অনেকের তো অনেক কিছু হয় আর কি, অনেককেই হাসপাতালে যেতে হয়, অনেকেরই ডাক্তারের সঙ্গে কথা বলতে হয়। ডাক্তাররা দেখবেন যথাসম্ভব ডাক্তারি টার্মে গোটা বিষয়গুলোর ব্যাখ্যা করেন, তার অনেক কিছু আপনার আমার মাথার ওপর দিয়ে অনেক সময় চলে যায়। তো সেখানে মুখ্যমন্ত্রীর মতো একজন হাই প্রোফাইল মানুষ, তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড, যাতে অনেক চিকিৎসক রয়েছেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করেই তারপর তো এই সমস্ত মেডিকেল রিপোর্টটা তৈরি করবেন। মুখ্যমন্ত্রী মানে এরকম ভিভিআইপিদের সম্পর্কে কোনো কথা আলটপকা তো সবার সামনে দুম করে ফেলে দেওয়া যায় না। অনেক ভাবনা চিন্তা করে, রেডি করে, আলোচনা করে, প্রত্যেকটা শব্দ মেপে লিখে তারপর তো সেগুলোকে বয়ান হিসেবে তুলে ধরা হয়। মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম যখন সংবাদ মাধ্যমের সামনে আসেন তখন তিনি ওই মেডিকেল রিপোর্টটা, লিখিত রিপোর্ট কিন্তু খেয়াল করে দেখুন, পড়ে শোনান। তার মানে ধরে নেওয়া যেতে পারে যে পুশ ফ্রম বিহাইন্ড কথাটা ওই মেডিকেল রিপোর্টে লেখা হয়েছিল, তিনি তো পড়ে দিচ্ছিলেন। এবার যে লেখাটা হয়েছিল সেটা ভেবে চিনতে লেখা হয়েছিল, অতজন ডাক্তার মিলে আলাপ আলোচনা করে এই লেখাটার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা লেখা হলো কেন? মণিময় বন্দ্যোপাধ্যায় যখন মেডিকেল রিপোর্ট পড়ছিলেন তখন তো তার পাশে অন্য চিকিৎসকরাও ছিলেন, ভুল বললে তারা কেন শুধরে দিলেন না? মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এই রকম একটা জটিলতা সৃষ্টি করা, এরকম একটা সংশয় তৈরি করা, এটা 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 ঢিলেমি। সোজা বাংলা যদি এটা ধরে নিচ্ছি, যদি তার পরের বক্তব্যটা ঠিক হয় তাহলে প্রথমটা ভুল ছিল। এই যদি ভুল হয়ে থাকে প্রথমটা, তাহলে সেটা ঢিলেমির ফসল, সেটা তারা অনেক ক্যাজুয়ালি নিয়েছিলেন, নইলে এরকম লিখলেন কী করে? এবার সেইটা যদি হয়ে থাকে, ভাবুন তো, মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এরকম ঢিলেমি, এটা বিশ্বাসযোগ্য? একটা রাজ্যের মানে প্রশাসনিক থেকে রাজনৈতিক থেকে শুরু করে আভ্যন্তরীণ বহু বিষয় একটা ওই জাস্ট ওই শব্দবন্ধকে কেন্দ্র করে বদলে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে বিরাট বড়। এবার যে ড্যামেজ কন্ট্রোলে বয়ান বদল করতে বাধ্য হলেন এসএসকেএমের ডিরেক্টর, সেই ড্যামেজটা হলো কেন এই প্রশ্ন উঠবে না? এর দায়টা কে নেবেন? আচ্ছা, একটা অস্বস্তি নয় এড়াতে গেলেন, ধরে নিচ্ছি যখন বয়ান বদল করেছেন মানে কোথাও গিয়ে আগের অস্বস্তিটা কাটাতে চেয়েছেন, সেটা করতে গিয়ে কি আরেকটা অস্বস্তির জন্ম দিলেন মণিময়বাবু? ডাক চিকিৎসার পরিভাষায় এই যে সেন্সেশন অফ পুশ ফ্রম বিহাইন্ড, মানে নর্মালি চিকিৎসকরা বিভিন্ন চিকিৎসার মেডিকেল টার্ম লেখেন আর কি, কোনো ঘটনা ঘটলে তার অসুস্থতার মেডিকেল টার্মটা লেখেন, কিন্তু সেই মেডিকেল টার্মে এরকম সেন্সেশন অফ পুশ ফ্রম বিহাইন্ড বলে কোনো কথা কখনো কেউ শুনেছেন কি? Within the vicinity of our home due to some push from behind. This is a sensation of push from behind which happens when a person... It actually doesn't happen. That I cannot say because this is a sensation of pushing from behind. Maybe an interpretation which has been misinterpreted. This is a sensation of pushing from behind which led to the fall. Thank you. এরকম এক্স্যাক্ট কোনো শব্দবন্ধ নেই, ইটকে পড়ার মতো হয়। এখন সেটাকেই হয়তো ভাষায় ওরকম পরিবর্তন হয়েছে, হতে পারে পেছন থেকে ঠেলছে, এই কথাটা হয়তো ঠিক নয়। মেডিকেল বুলেটিনটাই তো আমার কাছে ধাক্কা। সাম পুশ ফ্রম বিহাইন্ডে যখন জিজ্ঞেস করা হলো কোথা থেকে পুশ হয়েছে, তখন বললেন উনি অনুভব করেছেন একটা খেলা। আমার মনে হয় কোনো বৈজ্ঞানিক স্বাস্থ্য বুলেটিনে এইভাবে কোনো উচ্চতম স্বাস্থ্য অধিকর্তা, এসএসকেএম হাসপাতালের অধিকর্তার মুখ থেকে এই জিনিস বেরোনো উচিত। আপনাদের এই যে প্রথম বক্তব্যটা মানে এই আপনাদের যে এই মাত্র দেখালাম সেই বক্তব্যটা,
যেটা আসলে ওই ডিরেক্টরের মণিময়বাবুর দ্বিতীয় বক্তব্য, প্রথমবারের বক্তব্যটা যেটা ছিল সেটা খণ্ডন করে দ্বিতীয়বার তিনি যে বক্তব্যটা রেখেছিলেন সেইটা ভালো করে শুনেছেন? আরেকবার শোনাবো আপনাদের, শুনুন, তাহলে বুঝবেন যে কেন বলছিলাম একটা অস্বস্তি কাটাতে গিয়ে আরেকটা অস্বস্তির জন্ম দিয়ে দিলেন কি তিনি। আরেকবার শুনুন বক্তব্যটা খুব ভালো করে। No, that is not an issue. We have clarified yesterday clearly that this is a sensation of push from behind, which happens when a person. It actually doesn't happen. That I cannot say because this is a sensation of pushing from behind.